আজকের সবচেয়ে বড় ঘটনা হল পাকিস্তানের ইসলামাবাদে হওয়া যুক্তরাষ্ট্র ইরান আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। এরপর যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে তারা ইরানের বন্দরমুখী ও বন্দর ছাড়া সামুদ্রিক চলাচলে অবরোধ আরোপ করবে। তবে ইরানের বন্দর ছাড়া অন্য রুটের জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেওয়ার কথা বলা হয়েছে। এই ব্যর্থ আলোচনার মূল বিরোধের জায়গাগুলোর মধ্যে ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন নিয়ে মার্কিন অবস্থান। ইরান বলছে যুক্তরাষ্ট্র অতিরিক্ত শর্ত চাপিয়েছে, আর মার্কিন পক্ষ বলছে তেহরান তাদের রেড লাইন্স মানতে রাজি হয়নি। একই সময়ে ইসরায়েল সম্পর্কিত ফ্রন্টও ঠান্ডা হয়নি। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত আছে বলে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে এবং সেটাই ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাকে আরও জটিল করেছে। কয়েকদিন আগে ইরানের সাউথ পার্স জ্বালানি স্থাপনাতেও ইসরায়েলি হামলার খবর আসে, যা তেহরানের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। 2 সপ্তাহের একটি ভঙ্গুর সিজ ফায়ার এখনও আলোচনায় আছে, তবে সেটি 22 এপ্রিল শেষ হওয়ার কথা এবং নতুন করে আলোচনার স্পষ্ট তারিখ এখনও নেই। ফলে যুদ্ধ পুরোপুরি থেমে গেছে এমন বলা যাচ্ছে না, বরং সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক 3 দিকেই চাপ বাড়ছে। সবচেয়ে বড় বৈশ্বিক প্রভাব পড়ছে তেল বাজারে। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় অবরোধ ও জাহাজ চলাচল কমে যাওয়ার খবরেই বাজারে তেলের দাম লাফিয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক সংকট নিয়ে যেটা শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ না, এটা এখন বিশ্ব রাজনীতি, জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য আর বড় শক্তিগুলোর ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রে চলে এসেছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে শুধু আরেকটা আঞ্চলিক সংঘাত বললে ভুল হবে। কারণ আজকের খবর বলছে কূটনৈতিক আলোচনা ভেঙে গেছে। যুক্তরাষ্ট্র নতুন সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে। ইরান পাল্টা কঠোর বার্তা দিয়েছে, আর ইসরায়েল লেবানন ফ্রন্টও এখনও জ্বলছে। চলুন একদম শুরু থেকে বুঝে নেই আজ কি হয়েছে। আজকের সবচেয়ে বড় ঘটনা ঘটেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে ঘিরে। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছিল। এই আলোচনা অনেকের কাছে ছিল সম্ভাব্য ডি-এসকেলেশনের শেষ বড় সুযোগ। কারণ কয়েকদিন ধরেই বলা হচ্ছিল একটি ভঙ্গুর সিজ ফায়ার টিকে আছে, আর সেটাকে স্থায়ী কিছুতে রূপ দিতে পারলে মধ্যপ্রাচ্য হয়তো পুরোপুরি বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সেই আলোচনা কোনো চুক্তি ছাড়াই ভেঙে যায়। এখানে প্রশ্ন আসে, আলোচনা ভাঙল কেন? প্রতিবেদনগুলো বলছে প্রধান বিরোধ ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। যুক্তরাষ্ট্র চাইছিল ইরান খুব স্পষ্টভাবে এমন প্রতিশ্রুতি দিক যাতে তেহরান পারমাণবিক অস্ত্রের দিকে যাবে না, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে বা সীমিত করবে এবং আন্তর্জাতিক নজরদারির বড় সুযোগ দেবে। অন্যদিকে ইরান বলছে তারা নিজেদের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং বেসামরিক পারমাণবিক অধিকারের প্রশ্নে চাপের কাছে নতি স্বীকার করবে না। তেহরানের দৃষ্টিতে ওয়াশিংটন এমন সব শর্ত তুলেছে যেগুলো বাস্তবে তাদের কৌশলগত অবস্থান দুর্বল করে দেয়। কিন্তু এটুকুতেই শেষ না। হরমুজ প্রণালী ছিল আরেকটি বড় সংঘাতের কেন্দ্র। বিশ্বের বড় অংশের তেল এই জলপথ দিয়ে যায়। যে পক্ষ হরমুজের উপর বাস্তব নিয়ন্ত্রণ বা চাপ প্রয়োগ করতে পারে সে মূলত বিশ্ব অর্থনীতির নাড়িতে হাত রেখে দেয়। আর সেখানেই শুরু হয়েছে নতুন দফার ভয়। আলোচনায় এই রুট, এর নিরাপত্তা, এর উপর কার কর্তৃত্ব এবং কে কাকে কি শর্তে চলতে দেবে, এই প্রশ্নগুলোকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েছে। আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র যা করেছে তা পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে। মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে তারা ইরানের বন্দরগুলোর দিকে যাওয়া ও সেখান থেকে বের হওয়া সামুদ্রিক চলাচলের উপর অবরোধ কার্যকর করবে। এর মানে কি? এর মানে পুরো হরমুজ প্রণালী সবার জন্য বন্ধ করা হচ্ছে এমনটা নয়, কিন্তু ইরানকে লক্ষ্য করে অর্থনৈতিক ও কৌশলগত চাপ বহুগুণে বাড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এটি সরাসরি যুদ্ধ ঘোষণার মতো না হলেও কার্যত অত্যন্ত আক্রমণাত্মক সামরিক অর্থনৈতিক পদক্ষেপ। ইরানের প্রতিক্রিয়াও কম করা নয়। ইরানি পক্ষ জানিয়েছে তারা এটাকে সিজ ফায়ার বন্ধন বা বড় ধরনের উস্কানি হিসেবে দেখছে। ইরানের সামরিক ও রাজনৈতিক বার্তায় পরিষ্কার ইঙ্গিত আছে, যদি বিদেশি সামরিক উপস্থিতি তাদের নিয়ন্ত্রণ ক্ষেত্রে জোর করে ঢোকে তাহলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
এটাই পুরো পরিস্থিতিকে সবচেয়ে বিপজ্জনক করে তুলছে, কারণ এখানে ভুল হিসাব, ভুল সিগন্যাল বা সীমিত নৌ সংঘর্ষ বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। এখন আসি ইসরায়েলের দিকে। অনেকেই ভাবছেন ইরান যুক্তরাষ্ট্র আলোচনার অগ্রগতি হলে অন্তত ইসরায়েল সম্পর্কিত ফ্রন্টে কিছুটা চাপ কমতে পারে, কিন্তু বাস্তবে তা হয়নি। লেবাননে ইসরায়েলি হামলার খবর এখনও আসছে এবং সেটি যুদ্ধক্ষেত্রকে বহুস্তরীয় করে তুলেছে। অর্থাৎ শুধু ওয়াশিংটন বনাম তেহরান নয়, এর সঙ্গে যুক্ত আছে ইসরায়েলের নিরাপত্তা নীতি, হিজবুল্লাহকে কেন্দ্র করে সীমান্ত উত্তেজনা এবং ইরানের আঞ্চলিক প্রভাবের লড়াই। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, কয়েকদিন আগে ইরানের সাউথ পার্স প্রাকৃতিক গ্যাস কমপ্লেক্সে ইসরায়েলি হামলার খবর প্রকাশিত হয়। সাউথ পার্স ইরানের জন্য কেবল একটি জ্বালানি কেন্দ্র না, এটা তাদের অর্থনীতি, বিদ্যুৎ, শিল্প এবং রপ্তানি আয়ের বড় ভিত্তি। যদি এমন অবকাঠামো ধারাবাহিকভাবে আঘাত পায়, তাহলে যুদ্ধ কেবল সীমান্তে সীমাবদ্ধ থাকে না, সেটা দেশের ভিতরের অর্থনীতি, জনজীবন এবং রাষ্ট্রীয় ক্ষমতাকেও আঘাত করে। এখন প্রশ্ন হল, এই যুদ্ধের তিনটি বড় চরিত্র কারা এবং তাদের প্রত্যেকের লক্ষ্য কী? প্রথমত, ইরান। ইরান এখন দেখাতে চায় যে তারা চাপের মুখে হাঁটু গাড়বে না। ইরান একদিকে পারমাণবিক ও আঞ্চলিক প্রভাবের প্রশ্নে কৌশলগত ছাড় দিতে চায় না, অন্যদিকে নিজেকে এমনভাবে উপস্থাপন করছে যেন তারা এখনও প্রতিরোধ করার মতো সক্ষম। তাদের বক্তব্যে জাতীয় মর্যাদা, সার্বভৌমত্ব এবং প্রতিরোধ এই তিনটি শব্দ খুব জোরালোভাবে উঠে আসছে। দ্বিতীয়ত, ইসরায়েল। ইসরায়েল বহুদিন ধরেই বলছে তারা ইরানের মারক সামরিক ও প্রক্সি নেটওয়ার্ককে দুর্বল না করে নিরাপদ হতে পারবে না। তাই লেবানন, হেজবুল্লাহ এবং ইরানের জ্বালানি বা নিরাপত্তা অবকাঠামোকে লক্ষ্য করার কৌশল তাদের বড় ছবির অংশ হিসেবে দেখা হচ্ছে। তাদের কাছে এটি অস্তিত্বগত নিরাপত্তার প্রশ্ন। তৃতীয়ত, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র একদিকে বলছে তারা ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে যেতে দেবে না, অন্যদিকে তারা বৈশ্বিক বাণিজ্য রুট, বিশেষত হরমুজ প্রণালী খুলে রাখতে চায়। তবে বাস্তবে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ এখন কেবল কূটনৈতিক চাপের মধ্যে সীমাবদ্ধ নেই, তা নৌ অবরোধ, সামরিক হুমকি এবং ইরানের জ্বালানি ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার ভাষায়ও পৌঁছে গেছে। এই জায়গায় একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এটি কি সরাসরি ফুল স্কেল রিজনাল ওয়ারই রূপ নিতে যাচ্ছে? সৎ উত্তর হল, নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। তবে আজকের তথ্য বলছে ঝুঁকি অনেক বেড়েছে, কারণ সিজফায়ার এখনও পুরোপুরি মৃত না হলেও খুবই নড়বড়ে, আলোচনা থেমে গেছে, নতুন কোনো ফলো-আপ বৈঠকের ঘোষণা নেই, আর সব পক্ষই নিজেদের অবস্থান আরও কঠোরভাবে প্রকাশ করছে। এর মানে কূটনৈতিক জানালা একেবারে বন্ধ হয়নি, কিন্তু সেটি খুব সংকীর্ণ হয়ে গেছে। এখন একটু অর্থনীতির কথা বলি। তুমি হয়তো ভাবছ, মধ্যপ্রাচ্যে যুদ্ধ হলে বাংলাদেশের মানুষের কি? এর উত্তর হল অনেক কিছু। কারণ হরমুজ প্রণালীতে উত্তেজনা মানেই জ্বালানি বাজারে ধাক্কা। বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে গেলে তার প্রভাব পড়ে আমদানি খরচে, ডলার চাপে, পরিবহন খরচে, শিল্পে, এমনকি নিত্যপণ্যের দামেও। আজকের রিপোর্টগুলো বলছে অবরোধের ঘোষণার পরপরই তেলের বাজারে দুশ্চিন্তা বাড়ে এবং দাম উপরে ওঠে। বিশ্বের বড় শক্তিগুলো কেন এত চিন্তিত সেটাও এখানেই, কারণ এই সংঘাত শুধু ইরান বনাম আমেরিকা না, বা ইরান বনাম ইসরায়েলও না, এটা এখন সামুদ্রিক বাণিজ্য, শক্তির সরবরাহ, মুদ্রাস্ফীতি এবং বৈশ্বিক রাজনৈতিক ভারসাম্যের প্রশ্ন। যেদিন হরমুজে স্বাভাবিক জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয়, সেদিন মধ্যপ্রাচ্যের যুদ্ধ এক লাফে বৈশ্বিক অর্থনৈতিক সংকটে পরিণত হওয়ার ঝুঁকি নেয়। এখন একটা বড় রাজনৈতিক প্রশ্ন, আলোচনা ব্যর্থ হওয়ার দায় কার? মার্কিন পক্ষ বলছে ইরান তাদের পারমাণবিক সীমা স্পষ্টভাবে মানতে রাজি হয়নি। ইরান বলছে যুক্তরাষ্ট্র এমন দাবি তুলেছে যা কোনো সার্বভৌম রাষ্ট্রের পক্ষে গ্রহণ করা কঠিন। বাস্তবতা সম্ভবত মাঝামাঝি কোথাও। দুই পক্ষের মাঝে গভীর অবিশ্বাস এতটাই বেশি যে সামান্য অগ্রগতিও শেষ পর্যন্ত কৌশলগত সন্দেহের কাছে হেরে গেছে। আর যুদ্ধক্ষেত্রে যখন একাধিক ফ্রন্ট খোলা থাকে, ইরান, লেবানন, ইসরায়েল, হরমুজ, তখন কূটনীতি আরও কঠিন হয়ে পড়ে। আজকের পরিস্থিতিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল টাইমলাইন। বর্তমান সিজফায়ার 22 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকার কথা বলা হচ্ছে।
অর্থাৎ আগামী কয়েকদিন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে যদি নতুন সংলাপ শুরু না হয় বা সমুদ্রপথে কোনো মুখোমুখি অবস্থান তৈরি হয়, তাহলে সংঘাত দ্রুত নতুন মাত্রা পেতে পারে। তাহলে সামনে কি হতে পারে? প্রথম সম্ভাবনা সীমিত উত্তেজনা, কিন্তু পূর্ণ যুদ্ধ নয়। এখানে যুক্তরাষ্ট্র অবরোধ বজায় রেখে চাপ দেবে, ইরান পাল্টা শক্ত ভাষা ও সীমিত সামরিক ভঙ্গি নেবে, আর পেছনের দরজায় আলোচনা চলতে পারে। এই ধরনের সিনারিওতে বাজার অস্থির থাকবে, কিন্তু সরাসরি বড় যুদ্ধ সাময়িকভাবে ঠেকানো যেতে পারে। এই ধরনের সম্ভাবনার কথা বিভিন্ন রিপোর্টে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও কেউই এটাকে স্থিতিশীল সমাধান বলছে না। দ্বিতীয় সম্ভাবনা, হরমুজ কেন্দ্রিক সামরিক সংঘর্ষ। যদি কোনো জাহাজ থামানো হয়, কোনো ড্রোন বা নৌ ইউনিট লক্ষ্যবস্তু হয়, কিংবা ভুল বোঝাবুঝি থেকে গোলাগুলি শুরু হয়, তাহলে তা খুব দ্রুত বিস্তৃত যুদ্ধে যেতে পারে, কারণ সব পক্ষই ইতিমধ্যে নিজেদের অবস্থানকে লাল দাগের ভাষায় বর্ণনা করছে। তৃতীয় সম্ভাবনা, ইসরায়েল লেবানন ফ্রন্ট আরও উন্মুক্ত হয়ে যাওয়া। যদি লেবাননে হামলা বাড়ে এবং তাতে ইরানপন্থী গোষ্ঠীগুলো আরও সক্রিয় হয়, তাহলে সরাসরি ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ত্রিভুগের বাইরে গিয়েও যুদ্ধ আরও অনেক দেশে ছড়িয়ে পড়তে পারে। চতুর্থ সম্ভাবনা, নতুন কূটনৈতিক জানালা। যদিও আজকের খবর খুব আশাব্যঞ্জক নয়, তবুও পাকিস্তান সহ কিছু মধ্যস্থতাকারী পক্ষ ভবিষ্যতে আবার সংলাপ শুরু হওয়ার সম্ভাবনা খোলা রাখতে চাইছে। এই জায়গাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সব পক্ষ যদি সামান্যও পিছিয়ে আসে, তাহলে বৃহত্তর যুদ্ধ ঠেকানোর সুযোগ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। এখন সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখলে কি বোঝা যায়? ইরানের ভেতরে হতাশা আছে, কিন্তু একই সঙ্গে এক ধরনের প্রতিরোধী জাতীয়তাবাদও দেখা যাচ্ছে। যুদ্ধক্লান্তি থাকলেও অনেকে বলছে দেশের মর্যাদা বিক্রি করে শান্তি নেবে না। এই মনস্তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ, কারণ অভ্যন্তরীণ জনমত যখন কঠোর হয়, তখন সরকারগুলোর জন্য আপোস করা আরও কঠিন হয়ে যায়। অন্যদিকে ইসরায়েলেও যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ ও অসন্তোষের সুর শোনা যাচ্ছে বলে কিছু প্রতিবেদনে উঠে এসেছে। অর্থাৎ শুধু নেতারা নয়, সমাজের ভেতরেও এমন মনোভাব তৈরি হচ্ছে, যা সমঝোতার পথকে আরও সংকীর্ণ করছে। এই পুরো সংকট থেকে আজকের দিনের সবচেয়ে বড় যে শিক্ষা পাওয়া যায়, তা হল মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আর শুধু বোমা মিসাইলের যুদ্ধ না। এটা বন্দর নিয়ন্ত্রণের যুদ্ধ, জ্বালানি রুটের যুদ্ধ, দ্বৈত নীতির যুদ্ধ, তথ্যযুদ্ধ এবং বৈশ্বিক বাজারে প্রভাব বিস্তারের যুদ্ধ। কে হরমুজ নিয়ন্ত্রণ করবে, কে কাকে শর্ত দেবে, কে কার অর্থনীতির শ্বাসরোধ করবে, এই প্রশ্নগুলো এখন মিসাইলের মতোই গুরুত্বপূর্ণ। সবশেষে আজকের বাস্তব চিত্র এক লাইনে বললে এমন দাঁড়ায়: ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ভেঙেছে, আমেরিকা নতুন অবরোধ দিয়েছে, ইরান হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েলি ফ্রন্ট এখনও সক্রিয়, আর বিশ্ববাজার ভয় পাচ্ছে হরমুজকে কেন্দ্র করে বড় বিস্ফোরণের। তাই এখন নজর রাখতে হবে ৩ জায়গায়। ১. হরমুজে বাস্তবে কি ঘটে? ২. ২২ এপ্রিলের আগে নতুন আলোচনা বসে কিনা? ৩. ইসরায়েল লেবানন ফ্রন্ট আরও গরম হয় কিনা?